বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। প্রত্যেকে ভালো থাকা আমার চিরকামনা। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আজকে আপনাদের সামনে আরেকটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। ক্লাসটা হচ্ছে তাও ক্যাশ ফ্লো স্টেটমেন্টের। এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের তৃতীয় ক্লাস আজকে। এর আগে আমি দুইটা ক্লাস করেছি। প্রথম ক্লাসে একটা নিয়ম ক্যাশ ফ্লো স্টেটমেন্টের নিয়মাবলী নিয়ে আলোচনা করেছি। দ্বিতীয় ক্লাসে একটা সি পার্টের একটা বড় অঙ্ক করেছি। আজকে তৃতীয় ক্লাসে সি পার্টের আরেকটা বড় অঙ্ক নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা আমার অঙ্কটা দেখবেন, শুনবেন এবং অবশ্যই করার চেষ্টা করবেন। অঙ্কটা দেখে বুঝে খাতায় করে ফেলতে হবে। শুধু দেখলে হবে না, সাথে সাথে করেও ফেলতে হবে। প্রথমে একবার ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখে বুঝে এরপর নিজের অঙ্ক করতে বসে যাবেন। তাহলে আমি আর দেরি না করে আমি আমার ক্লাসে চলে যাব। তবে একটু করে না বললেই নয় কথা, যেটা বলতে হয় আমাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ইতিমধ্যে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন নতুন যুক্ত হবেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা প্রত্যেকে নিজেদের ওয়ালে, ফেসবুক ওয়ালে আমার ভিডিওটা অবশ্যই সংরক্ষণ করবেন এবং অন্যদেরকে, আপনার বন্ধু বান্ধবদের কি করবেন, শেয়ার করবেন। শেয়ার করলে কি হবে, আমার ক্লাসটা আটজন আপনার সাথে, আপনার বন্ধু আপনার সাথে যুক্ত আছে, সেও পাবে, সেও কি করতে পারবে, সুযোগ করতে পারবে। সেই জন্য অবশ্যই ক্লাসটা নিজেদের ফেসবুক ওয়ালে রাখবেন, পাশাপাশি বন্ধুদেরকে কি করবেন, শেয়ার করবেন। নিজেদের পোস্টে, গ্রুপে, যারা বিভিন্ন গ্রুপে যুক্ত আছেন গ্রুপে শেয়ার করবেন, বন্ধুদের শেয়ার করবেন। আচ্ছা যাক, আমি আর কথা না বলে, আর আমাকে ইউটিউবে পাওয়ার জন্য সবসময় জীবন স্যার লিখে দিলে চলে আসবে। জেড দিয়ে বানান লিখে দিলে চলে আসবে, জে দিয়ে লিখে দিলে আসবে, আবার বাংলায় লিখে দিলেও আসবে। পাশাপাশি আমার চ্যানেলের নাম হচ্ছে কমার্স একাডেমি। কমার্স একাডেমি লিখে দিলেও আসবে, আর অথবা বেস্ট কমার্স একাডেমি লিখে দিলেও ইউটিউবে বা গুগলে, অথবা যারা মোবাইলে বিটম্যাপ ব্যবহার করে তারা বিটম্যাপে ট্যাগ করে দিলে আমার ক্লাসটা বা আমার ভিডিওটা আপনারা খুঁজে পাবেন। ওকে, ধন্যবাদ। আমি ক্লাসে শুরু করতে যাচ্ছি, আর কথা না বাড়িয়ে। আমার আজকে তৃতীয় নম্বর ক্লাস হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা এই কাদের কাদের রয়েছে আমি আর একটু বলে দিই, প্রত্যেক ক্লাসে বলে দিই, যেন কেননা কোন ক্লাস কারা কখন দেখতেছে এটা বুঝতে পারবে না। সেই জন্য আমি বলে দিচ্ছি ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা বিবিএ অনার্স অ্যাকাউন্টিং নিয়ে যারা পড়তেছে তাদের বিজনেস ফিনান্সে রয়েছে ফার্স্ট ইয়ারে। এই স্টেটমেন্টটা যারা এই ম্যানেজমেন্ট নিয়ে অনার্স করতেছে এবং দ্বিতীয় বর্ষে রয়েছে, সেকেন্ড ইয়ারে রয়েছে, তাদেরও বিজনেস ফিনান্সে রয়েছে। আর এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা যারা বিবিএ পাসকোর্স বা বিবিএস পাসকোর্স আছেন, বাংলাদেশ সবচেয়ে বেশি স্টুডেন্ট পাসকোর্সে, তাদের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এ এই অধ্যায়টা রয়েছে। ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এ ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা রয়েছে। এবং আরো রয়েছে কাদের, যারা এই অ্যাকাউন্টিং নিয়ে অনার্স করতেছেন, অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে, তাদেরও দ্বিতীয় বর্ষে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এ এই অধ্যায়টা রয়েছে। আবার এটা ইন্টারও রয়েছে, ইন্টার এইচএসসি তে রয়েছে, ওখানে বাংলা করতে হয়, এখানে ইংরেজিতে করতে হয়। এই গেল আমার মূল কথা। তাহলে আমি অঙ্কে চলে যাচ্ছি। আমাদের কোয়েশ্চেন আছে কি দেখেন, আমি মাউস দিয়ে দেখাচ্ছি, আপনারা মাউসের হাত দেখা যাচ্ছে, ওটা দেখবেন, এটা দেখে দেখে আমার সাথে খেয়াল করবেন। এটা হচ্ছে কমার্স পাবলিকেশন বইয়ের একটা অঙ্ক, পরীক্ষার কোয়েশ্চেন, ইয়ার কোয়েশ্চেন, ন্যাশনাল ইউনিভার্সিটি 2016 সালে এসেছে। এই অঙ্কটা যে কোনো বইয়ে পাওয়া যাবে, যেহেতু ইয়ার কোয়েশ্চেনের অঙ্ক, এটা বইয়ে পাওয়া যাবে। তবে আমি এটা কমার্স পাবলিকেশন থেকে নিয়েছি ফটোকপিটা। এটা কমার্স পাবলিকেশনের অঙ্ক। আপনারা কমার্স পাবলিকেশনে C29 এই বছরের যে বইগুলো আছে, যারা দ্বিতীয় বর্ষ পড়তেছে 2020 সালে, এদের বইয়ে C29 নতুন বই এটা পাওয়া যাবে। আর অথবা অন্যান্য বই, অন্যান্য প্রকাশনের বইয়ে এত বেশি ইয়ার কোয়েশ্চেনটা দেখলে খুঁজে পাবে। আচ্ছা যাক, দ্য কম্পারেটিভ ব্যালেন্স শিটস অফ বৈশাখী লিমিটেড as on 31st December 31st 2016 are presented below। বলা হচ্ছে কম্পারেটিভ, তুলনামূলক, একটা কম্পারেটিভ মানে তুলনামূলক, ব্যালেন্স শিট মানে স্থিতিপত্র অফ বৈশাখী লিমিটেড। 2016 সালের 31শে ডিসেম্বর তারিখের বৈশাখী লিমিটেডের একটি তুলনামূলক স্থিতিপত্র নিচে দেওয়া হলো। হ্যাঁ, এটা বাংলা হচ্ছে 2016 সালে। বাংলাটা প্রথমত ইংরেজির বাংলাগুলো পিছন থেকে করে আসতে হয়। 2016 সালের 31শে ডিসেম্বর তারিখের বৈশাখী লিমিটেডের তুলনামূলক স্থিতিপত্র বা ব্যালেন্স শিট নিম্নে পরিবেশন করা হলো বা দেওয়া হলো। প্রথমত প্রতিষ্ঠানের নাম লিখেছে বৈশাখী লিমিটেড, দ্বিতীয়ত লিখেছে কম্পারেটিভ ব্যালেন্স শিট, তারপর অ্যাসেট, এগুলো হচ্ছে অ্যাসেট, এখানে অ্যাসেটও লেখা যায় অথবা ডেবিটও লেখা যায়। 2015 সালের তথ্য এগুলো, 2016 সালের 2015 and 2016 এর তথ্য এগুলো সম্পদের আইটেম, এগুলো আছে, মাউস দিয়ে দেখাচ্ছি। এরপর সম্পদ কি কি আছে, ক্যাশ আছে, ক্যাশ পাইলাম আমরা।
অ্যাকাউন্ট রিসিভেবল আছে, ইনভেন্টরি আছে, ল্যান্ড আছে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েট ইকুইপমেন্ট আছে, ইকুইপমেন্ট থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এটা বাদ। এটা ইনার কলমে বাদ দেওয়া যায়, এখানে যেহেতু দুইটা আইটেম বাদ দেওয়া যায় না, এখানে ব্র্যাকেট দিয়ে লিখে দিতে হয় নিচে, অথবা ইচ্ছা করলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা লাইবিলিটির নিচেও দেখানো যায়। আমরা 2 নম্বর ক্লাসে এটা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন লাইবিলিটির নিচে ছিল, এটা লাইবিলিটির নিচেও দেখানো যায় কারেন্ট লাইবিলিটি হিসাবে চিন্তা করে। হ্যাঁ, আর এখানে এই অঙ্কের মধ্যে নিচে না দেখিয়ে ওই অ্যাসেট নিচে যার যার অ্যাসেটের নিচে -৫,০০০ -৪,০০০, কেননা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অবশ্যই অ্যাসেটকে কি করতে হয়, বাদ দিয়ে দেখাতে হয়, হয় বাদ দিয়ে দেখাতে হবে, না হয় নিচে লাইবিলিটির নিচে দেখাতে হবে। বি আমরা গত ক্লাসে C3 অঙ্ক করেছিলাম, ওই C3 অঙ্কতে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা নিচে ছিল। আপনারা অবশ্যই সিরিয়ালি অঙ্কগুলো প্রত্যেকেই যখন ক্লাসটা পান যে কোনো অধ্যায়ের সেটা সিরিয়ালি করে আসবেন, এলোমেলো ভাবে না করে সিরিয়ালি করে আসলে তাহলে ইজি ভাবে বোঝা যায়। তাহলে টোটাল যোগ করে ৬০,০০০ টাকা 2015 সালে, আর 2016 সালে হচ্ছে ৭৪,০০০ টাকা সম্পত্তির যোগফল টোটাল অ্যাসেট গেল। এরপর লাইবিলিটি দেখি, লাইবিলিটিস এন্ড স্টক হোল্ডার সিকিউরিটি। হ্যাঁ, লাইবিলিটিস কি কি আছে, অ্যাকাউন্ট পেয়েবল আছে, লং টার্ম লোন আছে, কমন স্টক আছে, রিটেইন আর্নিং দেওয়া আছে। এই এতটুকু হচ্ছে লাইবিলিটি, এবং যোগ করে কত 60,000, এটাও 60। 2015 সালে অ্যাসেটের যোগফল 60, লাইবিলিটির যোগফল 60। 16 সালের অ্যাসেটের যোগফল 74 এবং লাইবিলিটির যোগফল 74। এই হচ্ছে ব্যালেন্স শিটের তথ্য। এই ব্যালেন্স শিটের মধ্যে আমরা মূলত কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট এগুলা থাকে, লাইবিলিটির মধ্যে লং টার্ম লাইবিলিটি এবং কারেন্ট লাইবিলিটি এই আইটেমগুলো থাকে। অঙ্ক করার আগে আমাদের অবশ্যই জানতে হবে কোন সম্পদগুলো কারেন্ট অ্যাসেট, কোন সম্পদগুলো ফিক্সড অ্যাসেট, এই জিনিসটা কোয়েশ্চেন থেকে বুঝে নিতে হবে। তাহলে আমি যদি চিন্তা করি এখানে ক্যাশটা হচ্ছে কারেন্ট অ্যাসেট, অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে দেনাদার হচ্ছে কারেন্ট রিসিভেবল, ইনভেন্টরি হচ্ছে কারেন্ট রিসিভেবল, এগুলো এই তিনটাই চলতি সম্পদ। ল্যান্ড স্থায়ী সম্পদ, চলতি সম্পদ যেগুলোর মেয়াদ কাল 1 বছরের মধ্যে থাকে এগুলো হচ্ছে চলতি সম্পদ, যেগুলোর মেয়াদ 1 বছরের অধিক কাল থাকে সেগুলো হচ্ছে স্থায়ী সম্পদ। ল্যান্ড বা জমি বা ভূমির মেয়াদ হাজার হাজার বছর ধরে থাকবে, এগুলো স্থায়ী সম্পদ। ইকুইপমেন্ট হচ্ছে স্থায়ী সম্পদ, অনেক 1 বছরের অধিক কাল ব্যবহার করা যাবে, এগুলো হচ্ছে স্থায়ী সম্পদ। আর এটা হচ্ছে স্থায়ী সম্পদ থেকে অবচয়। তাহলে এখানে স্থায়ী সম্পদ পাইলাম 2টা, আর চলতি সম্পদ পাইলাম 3টা। হ্যাঁ, ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি। এটা ইনভেন্টরি মানে মজুদ পণ্য, এটাকে ইনভেন্টরিও বলা হয়, এটাকে মার্চেন্ডাইজ ইনভেন্টরিও বলা হয়, এটাকে স্টকও বলা হয়। ইনভেন্টরি শুধুমাত্র ইনভেন্টরি নয়, এটাকে আরো ভিন্ন ভিন্ন নামে কি ডাকা যায়, আমি লিখে দেখে দিচ্ছি, কারণ অনেকে ছাত্র পড়াতে গিয়ে অনেক কিছু শুনেছি যারা ইনভেন্টরি চিনে না, ইনভেন্টরি বললে আবার মজুদকে ভুলে যায়, স্টক কোনটা সেটা বুঝে না। স্টক, ইনভেন্টরি এবং আরেকটা কি বললাম মার্চেন্ডাইজ ইনভেন্টরি, তিনটা সেম কথা, আর তিনটার বাংলা হচ্ছে যে কি মজুদ পণ্য। আমি আমি একটু অন করতেছি, তারপর আপনাদের দেখিয়ে দিব জিনিসটা। মাইক্রোসফট অফিস ওয়ার্ড কোথায় গেল, মাইক্রোসফট ওয়ার্ড আসতেছে, আমি এখানে লিখে দিচ্ছি যাতে এই স্টুডেন্টরা সমস্যা না হয়, কারণ ছাত্র পড়াতে গিয়ে অনেক সময় দেখেছি যারা স্টক চিনলে ইনভেন্টরি দেখলে ভয় পায়। হ্যাঁ, ইনভেন্টরি, ইনভেন্টরি ইনভেন্টরি অবলিক স্টক, ইনভেন্টরি ইনভেন্টরি inventory or stock, stock or merchandise inventory, merchandise people হয়ে গেল merchandise inventory, সবগুলা আর সেম একই। তাহলে স্টক অথবা ইনভেন্টরি অথবা স্টক অথবা মার্চেন্ডাইজ ইনভেন্টরি তিনটা কি একে, আর তিনটার বাংলা হচ্ছে দেখি মজুদ পণ্য, তিনটার বাংলা মজুদ পণ্য, মজুদ পণ্য। হ্যাঁ, মজুদ পণ্য বা সমাপনী মজুদ পণ্য, মজুদ পণ্য বা সমাপনী মজুদ পণ্য, সমাপনী তাহলে বুঝলাম কি ইনভেন্টরি যে কথা, হ্যাঁ, স্টক একই কথা, আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি তাও একই কথা, তিনটা একই কথা। এটা কখনো ইনভেন্টরি নামে ডাকে, কখনো স্টক নামে ডাকে, কখনো মার্চেন্ডাইজ ইনভেন্টরি নামে ডাকে।
তিনটাই আর সেম একই কথা। আর একই কথা যেহেতু, আর এগুলো বাংলা হচ্ছে মজুদ পণ্য, এটাকে ভয় পাওয়ার দরকার নেই। এটা আমি দেখিয়ে দিলাম কি জন্য, ছাত্র পড়াতে গিয়ে অনেক সময় স্টক দেখলে সে বুঝে না, স্টক দেখলে বুঝে, ইনভেন্টরি দেখলে বুঝে না। কেউ ইনভেন্টরি দেখলে বুঝে, স্টক দেখলে বুঝে না। আবার কেউ বলে যে মার্চেন্টাইজ ইনভেন্টরি এটা কি, এরকম সমস্যা দেখেছি, সেই জন্য আমি এটা এখানে লিখে দিলাম। অবশ্যই আর সমস্যা হবে না যারা আমার ভিডিওটা দেখবে। দুইটা তিনটা একই কথা, আর তিনটার বাংলা হচ্ছে দেখি মজুদ পণ্য বা সমাপনী মজুদ পণ্য। এই গেল কথাটা। তাহলে ইনভেন্টরি সম্পর্কে বললাম, এটা চলতি সম্পদ। ল্যান্ড, জমি, ইকুইপমেন্ট, এটা হচ্ছে সরঞ্জাম, দুইটা স্থায়ী সম্পদ। আর এদিকে দায়ের মধ্যে অ্যাকাউন্ট পেয়েবল, পাওনাদার, চলতি দায়। লং টার্ম লোন, লং এটা শব্দের মধ্যে আছে, লং টার্ম, লং মানে দীর্ঘমেয়াদী, টার্ম মানে মেয়াদী, লোন দীর্ঘমেয়াদী লোন, এটা স্থায়ী দায়। এটা হচ্ছে স্থায়ী দায়, আর এটা হচ্ছে চলতি দায়। কমন স্টক, এটা মালিকানা সত্ত্ব, এটা স্থায়ী দায়। রিটেন আর্নিং হচ্ছে নিটাই, এটাও। তাহলে এটা হচ্ছে নিটাই, এটা থেকে নিটাই অঙ্কের মধ্যে কখনো যদি নেট ইনকাম দেওয়া না থাকে, রিটেন আর্নিং দ্বারা নেট ইনকাম নির্ণয় করতে হয়। এই অঙ্কগুলো আমরা জানি, অঙ্ক করতে গেলে শুরুতেই নেট ইনকামের প্রয়োজন হয়। কখনো কোয়েশ্চেনের মধ্যে, যেমন এটার মধ্যে নেট ইনকাম দেওয়া আছে, যে দেখেন 1 নম্বর সময় নেট ইনকাম ফর 2016 ওয়াজ 19,000, 19,000 টাকা। 2016 সালে নেট ইনকামের পরিমাণ কত? 19,000 টাকা। এই নেট ইনকামটা যদি কখনো দেওয়া না থাকে, তখন এই রিটেন আর্নিং থেকে নেট ইনকামটা বের করতে হয়। আমি এই অঙ্কের মধ্যে দেওয়া নাই চিন্তা করে এটাও বাইর করে দেখাই দেবো কিভাবে এই 14,000 30,000 থেকে 19,000 টাকাটা বের হয় যদি দেওয়া না থাকে। এটা আমি শিখিয়ে দিব অঙ্কের পরের শেষের দিকে। তাহলে এই গেল টোটাল সমন্বয়। তাহলে রিটেন আর্নিং অঙ্কের মধ্যে কোথাও ব্যবহার করতে হয় না। তবে যদি কোনো কোয়েশ্চেনে নেট ইনকাম, এই যে 1 নম্বর সমন্বয় দেখেন, নেট ইনকাম ফর 2016 was 19,000, এই 19,000 নেট ইনকামটা যদি কোয়েশ্চেনের কোথাও দেওয়া না থাকে, তখন এই রিটেন আর্নিং দিয়ে নেট ইনকাম বের করতে হয়। এটাও আমি এই অঙ্কের মধ্যে শিখিয়ে দিব কিভাবে বের করতে হয়। এরকম আছে। এরপর কি আছে? তাহলে নেট ইনকাম পাইলাম, দেওয়া আছে, এটা সমস্যা নাই। 2, এন ইকুইপমেন্ট কস্টিং টাকা 5,000, একটা ইকুইপমেন্টের কস্টিং মানে কিনে দাম, ক্রয় মূল্য 5,000 টাকা। উইথ এ বুক ভ্যালু অফ 4,000, বুক ভ্যালু মানে বইয়ের দেখানো হচ্ছে যে এখন এটার দাম হচ্ছে 4,000 টাকা। মানে একটা ইকুইপমেন্ট যখন কিনেছে, মনে করে একটা টেবিল বা একটা ফার্নিচার কিনেছে, একটা পালং কিনেছে, কত টাকা দিয়ে? 5,000 টাকা দিয়ে কিনেছে। এটা কিছুদিন পরে ওটার মূল্য হয়ে গেল, বুক ভ্যালু দেখাচ্ছে কত টাকা? 4,000 টাকা। মানে যেটা 5,000 টাকা দিয়ে আজকের দিনে কিনেছি, 1 বছর পরে তো সেটা আর 5,000 টাকা যাবে না, এটার দাম কমে যাবে, অবচয়ের কারণে কি হয়ে যাবে? কমে যাবে। এবং সেটা কমে কত হয়ে গেল? বুক ভ্যালু দেখাচ্ছে কত টাকা? 4,000 টাকা। ওই 4,000 টাকার ইকুইপমেন্টটা সোল্ড টাকা 4,500, 4,500 টাকা বিক্রি করে দিয়েছে। খুব খেয়াল করেন, কিনেছি 5,000 টাকা দিয়ে, আমি যখন বিক্রি করে দিচ্ছি সেটা সেই সময়টা একটা মূল্য ধরা হয়েছে কত টাকা? 4,000 টাকা। 1,000 টাকা অবচয় কমে গেছে। ওই 4,000 টাকার ইকুইপমেন্টটা কত টাকা সোল্ড করা গেছে? 4,500, 4,500 টাকা বিক্রয় করা হয়েছে। তাহলে দেখা যাচ্ছে 5,000 টাকার ইকুইপমেন্ট 4,000 টাকা বিক্রি করতে 1,000 টাকা অবচয় হয়ে গেছে। 1,000 টাকার সম্পত্তির মূল্য কমে গেছে। ওই 4,000 টাকাটা ইকুইপমেন্টের মূল্য ধরে সেটা বিক্রি করেছে কত টাকা? 4,500 টাকা। তাহলে অবশ্যই বাড়তি দামে বিক্রি করেছে কত টাকা বাড়তি দাম? 500 টাকা বাড়তি দাম। এই 500 টাকা বাড়তি হচ্ছে সম্পত্তি বিক্রয়ে লাভ। গেইন অন সেল অফ ফিক্সড অ্যাসেট, এটা হচ্ছে গেইন অন সেল অফ ফিক্সড অ্যাসেট। এই আইটেমটা হচ্ছে কি? অনগদ আয়। এগুলো আগে বলে ফেলতেছি। অনগদ আয়, অনগদ আয় কি করতে হয়? অনগদ আয় প্রথম ধাপ অপারেটিং অ্যাক্টিভিটিস আছে, বি করে দিতে হয়। অনগদ খরচ যোগ হয়, অনগদ আয় বাদ হয়। তাহলে 500 টাকা হবে অনগদ আয়। এখান থেকে 4,500 টাকা যে সম্পত্তি বিষছে, এটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে সম্পত্তি বিক্রয় আয়, স্থায়ী সম্পদ বিক্রয় এবং ক্রয়। যতটুকু স্থায়ী সম্পদ বিক্রয় করা হয় তাই যোগ করতে হবে, যতটুকু ক্রয় করা হয় তা কি করতে হবে? বাদ দিতে হবে। এই যে 4,500 টাকা স্থায়ী সম্পদ বিক্রি করেছে, বিক্রি করার পরিপ্রেক্ষিতে ক্যাশ টাকা পরিমাণ বৃদ্ধি পেয়েছে, সেটা কি করতে হবে? যোগ করতে হবে। আমরা একটু করে দেখবো অঙ্ক করার সময়, একটু আমি বলে যাচ্ছি। এই হচ্ছে এটা। আর 4,000 টাকা যে সম্পদ ইকুইপমেন্ট কমে গেছে, এটা ইকুইপমেন্ট থেকে কি করে দিতে হবে? বাদ দিতে হবে। কেননা ইকুইপমেন্ট এখানে 40,000 আছে, 40,000 থেকে 4,000 টাকা বিক্রি করে ফেললে তো এটা তার 40,000 থাকবে না, এটা তার কমে যাবে। এটা কত হয়ে যাবে? তখন 36,000 হয়ে যাবে। এখান থেকে 4,000 টাকা বাদ দিয়ে দেখাতে হবে। দেওয়ার পরে এখানে ইকুইপমেন্ট আর ক্রয় করছে কিনা আমাদের সেটা দেখতে হবে। যদি বাড়ে, যে 40,000 থেকে যদি 4,000 চলে যায়, তাহলে থাকে 36,000। 36,000 ইকুইপমেন্ট কত হয়ে গেল? বছর শেষে দেখা যাচ্ছে 46,000। তাহলে 10,000 টাকা বৃদ্ধি পেয়েছে। এই 10,000 টাকা এখানে ইকুইপমেন্ট পারচেজ হিসেবে দেখাতে হবে। একটু করে আমরা আসবো, তারপরে একটু বলে যাচ্ছে। নাম্বার 3, ল্যান্ড ওয়াজ পারচেজ ফর টাকা 3,500 ক্যাশ। 3,500 টাকা দিয়ে কি কিনেছে? ল্যান্ড কিনেছে, জমি কিনেছে। তাহলে জমি হচ্ছে স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ যতটুকু কিনে ততটুকু কি করতে হবে? বাদ দিয়ে দেখাতে হবে। এটা বাদ দিয়ে দেখাতে হবে। এরপর ক্যাশ ডিভিডেন্ড অফ টাকা 3,000 ওয়ার পেড, কত টাকা লভ্যাংশ পরিশোধ করেছে? 3,000 টাকা লভ্যাংশ পরিশোধ করেছে। এটা কি করতে হবে? এটা তৃতীয় শেষ ধাপের মধ্যে অবশ্যই ক্যাশ ডিভিডেন্ড লভ্যাংশ পরিশোধ কি করতে হয়? মাইনাস করতে হয়। এটা মাইনাস যাবে। আচ্ছা, ইনস্ট্রাকশন, করণীয় কি? আমাদের ইনস্ট্রাকশন কি করতে হবে?
প্রিপেয়ার এ স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2016। 2016 সালের 31 ডিসেম্বর তারিখের জন্য একটি নগদ প্রবাহ বিবরণী তৈরি করা। এটার বাংলা হচ্ছে 2016 সালের 31 ডিসেম্বর তারিখে একটি নগদ প্রবাহ বিবরণী তৈরি করা। এই অঙ্কের মধ্যে নগদ প্রবাহ বিবরণী তৈরি করতে বলা হয়েছে। আমরা জানি নগদ প্রবাহ বিবরণী দু পদ্ধতিতে তৈরি করা যায়। এক হচ্ছে ইনডিরেক্ট মেথড, দুই হচ্ছে ডিরেক্ট মেথড। ইনডিরেক্ট মেথড এন্ড ডিরেক্ট মেথড, পরোক্ষ পদ্ধতি, প্রত্যক্ষ পদ্ধতি। কোন পদ্ধতি যদি উল্লেখ না থাকে তাহলে আমরা এটা ইনডিরেক্ট মেথড দিয়ে প্রয়োগ করে অঙ্কটা করব, কেননা ইনডিরেক্ট মেথড হচ্ছে অত্যন্ত জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত পদ্ধতি। সে কারণে কোনো মেথডের কথা যদি উল্লেখ না থাকে অবশ্যই আপনাদেরকে ইনডিরেক্ট মেথডে অঙ্কটা করে যেতে হবে। বুঝাতে পারলাম? তাহলে এখন আমরা অঙ্কে যাচ্ছি। অঙ্ক কিভাবে করব? অঙ্কের জন্য প্রথম ঘরে কি ফেলতে হবে? আমি দ্বিতীয় ক্লাসে বলেছিলাম শুরুতে এই প্রতিষ্ঠানের নাম, আমাদের প্রতিষ্ঠানের নাম বৈশাখী লিমিটেড। এই যে কোশ্চেন এখানে আছে বৈশাখী লিমিটেড, এই বৈশাখী লিমিটেড। তারপর কি করতে হবে? ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এরপর নাম দিতে হবে, আমাদের বলা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এই যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কোন মেথডে করতেছি? ইনডিরেক্ট মেথড। ব্র্যাকেটে লিখে দিবেন ইনডিরেক্ট মেথড। সাল কোন সালে? 31 ডিসেম্বর 2016 সাল। তাহলে ফর দ্য ইয়ার এন্ডেড ডিসেম্বর 31, 2016, 2016 সালের 31 ডিসেম্বর তারিখে। এই গেল উপরের লেখাগুলো আমরা আমাদের লিখে ফেলতে হবে। দেন এখানে আমাদের ডিটেলস, এটা ডিটেলস লেখা যায় বা পার্টিকুলার লেখা যায়। বাংলা হচ্ছে বিবরণ, তারপর টাকা। টাকা এই দিকের করটা করলেও করতে পারেন, না করলেও সমস্যা নেই, করলে সুন্দর হবে, না করলেও সমস্যা নেই, নাম্বার কম দিবেন। মূলত লাগবে আমাদের ডিটেলস, টাকা এন্ড টাকা, এই দুইটার কলাম। এটা ইনার কলাম আর এটা আউটার কলাম। তাহলে আমাদের প্রথম ধাপ কি? ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস আমাদের প্রথম ধাপ হচ্ছে নগদ ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ, শিরোনামটা লিখে ফেলতে হবে। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, আমরা জানি প্রথম ধাপের নাম হচ্ছে পরিচালন কার্যক্রম। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এটা লিখে দিতে হবে। এটা লিখে এর মধ্যে চলে আসবে কি? নেট ইনকাম। কি দিতে হবে? নেট ইনকাম। আমরা জানি শুরুতে এটার পরে নেট ইনকাম লিখতে হয়। নেট ইনকাম কত? এই যে নেট ইনকাম ফর 2016 ওয়াজ 19,000, 19,000 টাকা। 2016 সালে নেট ইনকাম হচ্ছে কত? 19,000 টাকা। এই যে নেট ইনকাম 19,000 টাকা, এটা লেখা হয়েছে। নেট ইনকাম কত টাকা? 19,000 টাকা লেখা গেল, চলে গেল। এরপর অ্যাডজাস্টমেন্ট টু রিকনসাইল নেট ইনকাম টু নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস, এই শিরোনামটা লিখতে হবে। এই শিরোনামটা লিখে কোলন দিবেন, এটা সব সময় লিখতে হবে। এটা লেখার পরে আমাদের পরবর্তী কি আছে? অনগদ। আমরা জানি ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস কি আছে? অনগদ খরচ আছে, অনগদ আয় আছে, চলতি সম্পদ আছে, চলতি ব্যয় আছে। চার ক্যাটাগরির হিসাব এর মধ্যে আছে। অনগদ খরচ কোনগুলা? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। আমি প্রতিটি অঙ্কের মধ্যে বলেছি 1 নম্বর নিয়ম, এই অঙ্কটা করার জন্য অবশ্যই নিয়ম জেনে আসতে হবে। নিয়ম না জেনে কখনো আপনার অঙ্ক বসবেন না। 1 নম্বর ক্লাসটা করতে হবে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের। ওখানে আমি বিস্তারিত আলোচনা করেছি, এখানে আমি হালকা হালকা করে বলে যাব। অনগদ খরচগুলো যোগ করতে হবে। কি কি? অনগদ খরচ হচ্ছে যে খরচ নগদ নয়, যে সকল জাবাদার মধ্যে নগদ শব্দ থাকে না, ক্যাশ শব্দ থাকে না, আমি ওখানে ডিটেইলস দিই, সেটাকে বলা হচ্ছে অনগদ খরচ। সেগুলো কি? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। যেমন ডেপ্রিসিয়েশন এক্সপেন্সের জার্নাল বলতে কি? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এখানে কোনো কি নেই? ক্যাশ বা নগদ শব্দ নাই, সেই জন্য এই জাতীয় খরচগুলো হচ্ছে অনগদ খরচ। অনগদ খরচ যার আগে কোনো, যার সাথে কোনো ক্যাশ নাই। তাহলে এগুলো কি কি? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, অ্যামোর্টাইজেশন এক্সপেন্স, তারপর লস অন সেল অফ ফিক্সড অ্যাসেট এন্ড গেইন অফ লস অন সেল অফ ফিক্সড অ্যাসেট, এই তিন জাতীয়। আর অনগদ হচ্ছে আয় হচ্ছে গেইন অন সেল অফ ফিক্সড অ্যাসেট, গেইন অন সেল অফ ফিক্সড অ্যাসেট, স্থায়ী সম্পত্তি বিক্রয় আয় থেকে। এই অঙ্কের মধ্যে এই যে 4,000 টাকা সম্পদ, 4,500 টাকা বিক্রি করে 500 টাকা গেইন অন সেল অফ ফিক্সড অ্যাসেট আছে। বোঝা গেল? তাহলে আর কি আসবে? চলতি দায় বৃদ্ধি হ্রাস। চলতি দায় বৃদ্ধি হ্রাস, চলতি দায় যদি বৃদ্ধি হয় যোগ করতে হয়, চলতি দায় যদি হ্রাস পায় বাদ দিতে হয়। আর কি আসবে? চলতি সম্পদ বৃদ্ধি এবং হ্রাস। চলতি সম্পদ যদি বৃদ্ধি পায় বাদ দিতে হবে, আর চলতি সম্পদ যদি হ্রাস পায় যোগ করতে হবে। এই চার জাতের লেনদেনগুলা ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসে দেখাতে হবে। তাহলে আমরা যাই এখন প্রথমে এখানে ডেপ্রিসিয়েশনটা, এই ডেপ্রিসিয়েশনটা 3,000 কেমনে বের হয়েছে সেটা আমরা দেখবো। এই ডেপ্রিসিয়েশনটা কোথেকে পাবো? এখানে কিন্তু ডেপ্রিসিয়েশন নাই। তবে একটা জিনিস দেখা যাচ্ছে, এখানে 5,000 এর সম্পদ 4,000 টাকা হয়ে গেল বুক ভ্যালু, 1,000 টাকা কমে গেছে, যেটা দেখা যাচ্ছে 2 নম্বর সমনে। আপনারা দেখেন আমি মাউস দিয়ে দেখাচ্ছি। এন ইকুইপমেন্ট কস্টিং টাকা 5,000 উইথ কস্টিং ইকুইপমেন্ট, একটি ইকুইপমেন্টের কস্টিং হচ্ছে 5,000 উইথ এ বুক ভ্যালু 4,000, যার পুস্তক মূল্য, বুক ভ্যালু মানে পুস্তক মূল্য, বর্তমানে এটার মূল্য হচ্ছে 4,000 টাকা। তাহলে এই 5,000 টাকা কিনে দামের ইকুইপমেন্ট বইয়ে দেখানো হচ্ছে 4,000 টাকা, তাহলে কমে গেলে কত? 1,000 টাকা কমে গেলে, তাহলে এখানে 1,000 টাকা ডেপ্রিসিয়েশন রয়েছে এটার মধ্যে, এটা মনে রাখতে হবে। আর এটা এখন এটার জন্য আপাতত লাগতেছে না। এই অবচয়টা এখন আমাদের এই 3,000 টাকা বের করে ডেপ্রিসিয়েশন বের করার জন্য, যেহেতু এখানে সরাসরি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স বলতে কোথাও কোশ্চেনে নাই, সেটা আমাদেরকে বের করতে হবে। আর সেটা বের করার জন্য আমাদের এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনে যেতে হবে। অ্যাকুমুলেটেড
ডেপ্রিসিয়েশন কিসের? ইকুইপমেন্টের। ইকুইপমেন্ট কত টাকা? এটা 5,000, এটা 7,000। 5,000 7,000 এটা এটা কিন্তু নেগেটিভ ফিগার, এটাও নেগেটিভ ফিগার। এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা 2 নম্বর অঙ্কের মধ্যে, 2 নম্বর ক্লাসে দায় পাশে ছিল, আমি শুরুতে একটু করে বলেছি। আর এটাতে এখন দায় পাশেও লেখা যায়, এইভাবে ব্র্যাকেট দিয়েও লেখানো যায়। তাহলে এই 5,000 ইকুইপমেন্ট কত হয়ে গেল? 7,000 হয়ে গেল। তাহলে কত টাকা বৃদ্ধি পাইল? 2,000 টাকা ইকুইপমেন্ট বৃদ্ধি পেল। এই 2,000 এর সাথে এই 1,000, এটার 5 সাইড 1,000 ডিফারেন্সটা যোগ করে দিলে 3,000 টাকাটা তাহলে বের হয়ে গেল। এটা একটা নিয়ম। এটা 2 নিয়মে বের করা যায়। দ্বিতীয় নিয়ম হচ্ছে এখানে অবচয় কত, যেটা বিক্রি করেছে সেটার অবচয় 1,000 টাকা। সম্পত্তি বিক্রয় করলে সম্পদের মূল্য এই ইকুইপমেন্টের কিনা দাম থেকেও বাদ যাবে যতটুকু বিক্রি করা হয়, আর অবচয় থেকে যত টাকা অবচয় হয় অবচয়ের সাথেও বাদ দিতে হবে, অবচয়ের টাকাটাও বাদ দিতে হবে। তাহলে অবচয় কত টাকা? 1,000 টাকা হয়েছে এটা অবচয়। এই 5,000 টাকা থেকে 1,000 বিয়োগ করলে কত হবে? সম্পত্তি বিক্রি করে ফেললে অবশ্যই সম্পত্তির ক্রয় মূল্য যেমন কমে যায়, ওই হিসাব থেকে আবার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন থেকে কমাই দিতে হবে। তাহলে অবচয় কত? অবচয় হচ্ছে যে 1,000 টাকা। তাহলে এই 4,000 5,000 থেকে 1,000 বাদ দেন। মনে মনে 5,000 থেকে 1,000 বাদ দিলে কত হবে? 4,000 টাকা। 4,000 টাকা বৃদ্ধি পেয়ে কত হয়েছে? 7,000 টাকা। তাহলে কত বৃদ্ধি পাইল? 3,000 টাকা। এই 3,000 টাকা হচ্ছে এটার অবচয়, 3,000। তাহলে এই অবচয়টা আমরা কিভাবে বের করতে পারি? দুইভাবে দেখাতে পারি। আমি নোটে দেখাই দিচ্ছি। এখানে দেখা যাচ্ছে ডেপ্রিসিয়েশন, মানে যে আইটেমগুলো একটু কনফিউজ সেগুলো আমি আবার লিখে লিখে দেখিয়ে দিচ্ছি। ডেপ্রিসিয়েশন, ডিপিপি সংক্ষেপে লিখলাম ডেপ্রিসিয়েশন, ডেপ ব্র্যাকেটে। তাহলে আমাদের কত টাকা আছে? আমাদের আছে যে দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে দিচ্ছি প্রথম। আমাদের আছে যে ওপেনিং আছে যে কত, একটু দেখি আবার। ওপেনিং এ আছে যে আমাদের ডেপ্রিসিয়েশন কত? 5,000 টাকা। এই 5,000 টাকা থেকে 1,000 বাদ। টোটাল আছে কত? 7,000। প্রথম 7,000 টা লিখে ফেলতে হবে, কারণ 7,000 থেকে এটা বাদ দিতে হবে। 7,000 7,000 মাইনাস 7,000 মাইনাস আমাদের প্রারম্ভিক সম্পদ কত? প্রারম্ভিক অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে প্রারম্ভিক অ্যাকুমুলেট 5,000। এই 5,000 থেকে এখানে যে 5,000 এবং 4,000 1,000 কমে গেছে, ওই 1,000 টাকা বাদ দিতে হবে। 5,000 মাইনাস 1,000। মনে রাখতে হবে সম্পত্তি বিক্রি করে ফেলতে হবে। সম্পত্তির ক্রয় মূল্য থেকে বিক্রি যদি করে ফেলা হয়, সম্পত্তির ক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ যাবে, আর ডেপ্রিসিয়েশন থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন থেকে যতটুকু ডেপ্রিসিয়েশন হয়েছে সেটা কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে আমাদের ফিগার থাকতেছে কত? আমাদের এখানে ফিগার থাকতেছে 7,000 মাইনাস 5 থেকে 1 বাদ দিলে কত? 4,000। তাহলে কত বের হয়ে গেল? 3,000 টাকা বের হয়ে গেল। এটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। এভাবে করা হয়। মূল নিয়ম হচ্ছে এটা, অথবা ইচ্ছা করলে এভাবেও করে দিতে পারেন। তবে এটাই হচ্ছে 1 নম্বর ডেপ, ডিইপি ডেপ। ডেপ হচ্ছে কত? আমাদের ব্যবধান কত 7,000 থেকে 7,000 থেকে 5,000 বাদ। 5,000 বাদ দিয়ে যোগ করতে হবে নতুন বিক্রি করছে সেটার অবচয় কত? 1,000। 1,000 যোগ করে দিলে তাও বের হয়ে যাবে 3,000। তাও বের হয়ে যাবে 3,000 সমান 3,000 টাকা। এটা হচ্ছে কি? ডেপ্রিসিয়েশন বা ডেপ। তাহলে ডেপ্রিসিয়েশন বা ডেপ যে কোনো দুই উপায় থেকে একটা করলে হবে। তো প্রথমটা হচ্ছে সবচেয়ে ভালো, মানে নিয়ম হিসাবে নিয়ম অনুযায়ী। আর এটা একটা হচ্ছে ব্যতিক্রম, এটা করলেও হবে ওটা করলেও হবে, যে কোনো একটা করে দিলে ফলাফলটা 3,000 টাকাটা কি চলে আসবে। এটাও 3,000 টাকা আসছে, পাশাপাশি এটাও কত? 3,000 টাকা চলে আসবে। এগুলা এই লেখাটা ব্র্যাকেটে 1 লাইনের মধ্যে এটা এতটুকু লিখে দিলে হবে। এগুলো আর যোগ বিয়োগ করে দেখাতে হবে না। এই ডেপ্রিসিয়েশন 7,000 মাইনাস 5,000 থেকে 1,000 বাদ দিয়ে এখানে অঙ্কের মধ্যে কোথায় গেল? অঙ্কের মধ্যে এই জায়গায় এই যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, এখানে ব্র্যাকেট দিয়ে লিখে দিবেন। এখানে ব্র্যাকেট দিয়ে লিখে দিবেন, প্রথমটা লিখে দিবেন অথবা দ্বিতীয় এটা লিখে দিবেন, যে কোনো একটা লিখে দিলে এটা লিখে দিবেন, ডেপ্রিসিয়েশন বলে এটা লিখে দিতে হবে। তাহলে 3,000 টাকাটা কি হয়ে যাচ্ছে? অঙ্কের মধ্যে ইজিলি চলে আসতেছে। তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এটার যত কাজ আছে আমি সবগুলা কাজই ইকুইপমেন্ট যেহেতু ধরেছি, ইকুইপমেন্ট কাজ পরিপূর্ণভাবে করে ফেলি। আচ্ছা, এরপর কি হলো? ইকুইপমেন্ট আমরা ডেপ্রিসিয়েশন আমরা 2 নম্বরেও দেখিয়েছি, ডেপ্রিসিয়েশনের হিসাবটা করে ফেলেছি। এবার আসি ইকুইপমেন্ট পারচেজ। এখানে কিন্তু ইকুইপমেন্টের কোনো পারচেজ দেওয়া নাই। তবে একটা জিনিস দেখা যাচ্ছে, ইকুইপমেন্ট বছরের শুরুতে আছে 40,000, দেখেন আপনার উপরে মাউস দিয়ে দেখাচ্ছে আমি হাত দিয়ে, আর বছরের শেষে আছে কত? 46,000। 46,000 কত টাকা বৃদ্ধি পেয়েছে? 6,000 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে ইকুইপমেন্ট কিনেছে। আমরা জানি যদি
পুরাতন বছর হচ্ছে 15, নতুন বছর হচ্ছে 16। পুরাতন থেকে নতুন বছরের সম্পদের মূল্য যদি বাড়ে তাহলে ধরতে হবে সম্পত্তি ক্রয়, আর যদি কমে যায় তাহলে বুঝতে হবে সম্পত্তি বিক্রয়। এই অঙ্কের মধ্যে এদিকে সম্পত্তি 5,000 টাকার ইকুইপমেন্ট বিক্রি করছে সেটাও আছে, আবার পাশাপাশি দেখা যাচ্ছে এখানে সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেলে সেটাও আছে, তাহলে ক্রয়ের ব্যাপারও আছে এবং বিক্রয়ের ব্যাপারও আছে। তাহলে এই অঙ্কের মধ্যে ইকুইপমেন্ট ক্রয় এবং বিক্রয় দুইটা হিসাবে অন্তর্ভুক্ত রয়েছে। তবে ক্রয় বিক্রয়টা এখানে দেখতেছি, ক্রয়টা দেখা নাই, ক্রয়টা আমরা এখান থেকে বের করব। এখন কিভাবে ক্রয়টা বের করব সেটা আমি গত ক্লাসও দেখেছি 2 নম্বর লেকচারে, এখন এটা তো দেখাচ্ছি। তাহলে এটা কিভাবে বের করবে, এটাও দুভাবে বের করা যায়। ইকুইপমেন্ট আমাদের শুরুতে 2015 সালে কত ছিল, 40,000 টাকা আছে। তারপর এখানে কতটা, 40,000 থেকে কস্টিং, এটাও কস্টিং, এটাও কস্টিং। কস্টিং কত, কিনে দাম কত, ক্রয় মূল্য হচ্ছে 5,000, বিক্রয় করে দিছে। তাহলে 40,000 থেকে 5,000 যদি বিক্রয় করে দেয় তাহলে 5,000 টাকা কমে যাবে। তাহলে আর থাকে কত, 40 থেকে 5 গেলে থাকে কত, 35,000। 35,000 না, ওই 35,000 টাকার ইকুইপমেন্ট বছর শেষে কত হয়েছে, 46,000 টাকা হয়েছে। তাহলে কত বৃদ্ধি পেয়েছে, নিশ্চয়ই 11,000 টাকা। এই 11,000 টাকা হচ্ছে ইকুইপমেন্ট পারচেজ। দেখি মিলছে কিনা। ইকুইপমেন্ট পারচেজ, ইকুইপমেন্ট হচ্ছে কিসের মধ্যে, এই ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর মধ্যে এটা থাকবে, এই যে পারচেজ অফ ইকুইপমেন্ট 11,000 টাকা বেরিয়েছে। 11,000 টাকা বের হয়ে গেছে, এটা হচ্ছে এখানে। তাহলে 11,000 টাকাটা কিভাবে বের হলো, আমি যদি এখানে দেখি ইকুইপমেন্ট পারচেজ, ইকুইপমেন্ট পারচেজ ইকুইপমেন্ট পারচেজ দুইভাবে দেখাতে পারি কিরকম। এক হচ্ছে আমাদের ইকুইপমেন্ট বছরের শেষে কত, ইকুইপমেন্ট বছরের শেষে আছে যে, বছরের শেষে আছে 46,000 মাইনাস এই বছরের শুরুতে কত ছিল, বছরের শুরুতে ছিল 40,000। 40,000 থেকে 5,000 ক্রয় মূল্য। সবসময় যে জিনিস সম্পদটা বিক্রি করতে শুরুর তারিখ থেকে সেটা বাদ দিতে হবে। বিক্রি করছে 5,000, সেটা বাদ দিলে তাহলে আর কত থাকে, বাদ দিলে আর কত থাকে, 46,000 মাইনাস কত, মাইনাস 35,000। তাহলে কত হলো, 46,000 থেকে 35,000 টাকা চলে গেলে 11,000 টাকা ইকুইপমেন্ট পারচেজ বের হয়ে গেল। এটা করতে পারেন, অথবা আরেক রকম হচ্ছে, অর আমাদের ইকুইপমেন্ট পারচেজ, এটা আগে লিখে ফেলি। দ্বিতীয় নিয়ম হচ্ছে যে কোনো একটা নিয়ম করলে হবে, এটা তো ইকুইপমেন্ট পারচেজ করলাম। হ্যাঁ, লেখার পরে 46,000 টোটাল, আর আমাদের বছরের শেষে ছিল 40,000। বেশ, বছরের শেষে 46,000 আর বছরের শুরুতে কত, 40,000 টাকা। তাহলে এই দুইটার ব্যবধানের সাথে যেটা বিক্রি করেছে সেটা যোগ করে দিলে হয়ে যাবে। দুইটার ব্যবধানের সাথে যেটা যোগ করে বিক্রি করেছে সেটা বাদ দিলে, 46 থেকে 40 বাদ দিলে কত থাকে, 6,000 প্লাস 5,000। তাহলে কত হয়ে গেল, 11,000। 11,000 এইভাবে বের করা যায়। 11,000 এইভাবে বের করা যায় এইভাবে। তবে এই প্রথমটা বেশি ভালো, আপনারা প্রথমটা করার চেষ্টা করবেন। প্রথমটা যদি মনে রাখতে না পারেন, এটা যদি প্রথমটা মনে রাখতে না পারলে শুরুর বছরের শেষ তারিখের সম্পদের মূল্য থেকে শুরুর তারিখের সম্পদের মূল্য বাদ, আর যত টাকা বিক্রি করেছে সেটা যোগ করে দিলেও ফলাফল বের হয়ে যাবে। অথবা শেষ তারিখের সম্পদ থেকে, টোটাল সম্পদ থেকে শুরুর তারিখের সম্পদের মূল্য থেকে যত বিক্রি করেছে সেটা বাদ দিয়ে যত হয় একটা থেকে একটা বিল করলে ফলাফলটা চলে আসবে। এটা হচ্ছে ইকুইপমেন্ট পারচেজের তত্ত্ব। আশা করি আমি বোঝাতে পারলাম। তাহলে ইকুইপমেন্ট পারচেজ 11,000 কিভাবে হলো সেটা জানলাম। এই পারচেজ অফ ইকুইপমেন্ট 11,000, ঠিক আছে। এরপর আসি, আরো এটার সাথে আরো কাজ রয়ে গেছে সম্পদ। এটা থেকে আরো এই 2 নম্বরের সাথে 4টা কাজ করতে হবে। মাত্র আমরা 2টা কাজ করছি, একটা কি অবচয় নির্ণয় করছি, একটা ইকুইপমেন্ট পারচেজ করছি। মনে রাখবেন, কখনো সম্পত্তি বিক্রি করলে এটার সাথে 4টা কাজ করতে হয়। সম্পত্তি বিক্রি করলে একটাই নয়, 4টা কাজ করা হবে। তাহলে আমি 2টা করেছি, এরপর আরো 2টা রয়ে গেল। আর 2টা কি কি, এই যে এই 4,000 টাকা কস্টিং, এটা হিসাব পাবে না। 4,000 টাকার ইকুইপমেন্ট বিক্রি করেছে কত টাকা, 4,500 টাকা। দাম হচ্ছে 4,000 টাকা, বিক্রি করেছে কত, 4,500 টাকা। তাহলে লাভে বিক্রি করেছে নাকি লসে বিক্রি করেছে? অবশ্যই আপনারা বলবেন লাভে। কত টাকা লাভ, 500 টাকা লাভ। এই 500 টাকা হচ্ছে স্থায়ী সম্পদ বিক্রয়জনিত আয়, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ বা গেইন অন সেল অফ ফিক্সড অ্যাসেট। এটা হচ্ছে একটি অনগদ আয়। এই অনগদ আয়টা
ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস বা প্রথম ধাপে দেখাতে হবে 4,500 থেকে 4,000 বাদ দিয়ে এই টাকাটা দেখাতে হবে। দেখি দেখিয়েছি কিনা। প্রফিট অন ইকুইপমেন্ট সোল, এটা প্রফিটও লেখা যায়, গেইন লেখা যায়। গেইন মানে লাভ বা অর্জন, প্রফিট মানে লাভ বা অর্জন। এই প্রফিট অন ইকুইপমেন্ট সোল এটা ব্র্যাকেটে লিখে দিবেন 5,000 কত 4,500 মাইনাস 4,000 গেইন অথবা প্রফিট অন, আমি এখানে লিখে দিচ্ছি প্রফিট অন সেল অফ equipment, equipment লিখে ইকুইপমেন্ট লিখে ভুল হয়ে গেল, ইকুইপমেন্ট লিখে কত টাকা বিক্রি করেছে 4,500 টাকা, দাম ছিল বুক ভ্যালু ছিল 4,000 টাকা, 4,500 থেকে 4,000 বাদ দিলে কত হবে 500 টাকাটা হবে সমান 500 টাকা। এটা দেখাতে হবে প্রফিট অন সেল অফ ইকুইপমেন্ট লিখে এই লেখাটা ব্র্যাকেটে এই জিনিসটা দেখিয়ে দিতে হবে। বইয়ে দেখানো নাই, আপনারা এই 4,500 থেকে 4,000 বাদ দিয়ে দেখিয়ে আউটার কলামে 500 টাকাটা চলে যাবে, বোঝা গেল ইনার কলামটাতে। তাহলে এভাবে প্রফিট অন সেল অফ অথবা গেইন অন সেল অফ, প্রফিট অথবা গেইন গেইন অথবা প্রফিট অন সেল অফ, গেইন মানে লাভ, প্রফিট মানে লাভ, গেইন অথবা প্রফিট অন সেল অফ ইকুইপমেন্ট লিখে 4,500 থেকে 4,000 বাদ দিয়ে দেখাতে হবে 500 টাকা। দেখি এভাবে এটা দেখাতে হবে। এটা প্রফিট অন ইকুইপমেন্ট সোল্ড কত টাকা 500 টাকা। আমরা জানি অনবদায় কি করতে হয় বিয়োগ করতে হয়, সেজন্য 500 সাথে কি আছে বিয়োগ দেওয়া আছে। তাহলে গেল তৃতীয় নম্বর, 3টা কাজ। আরেকটা কাজ রয়েছে টোটাল 4টা। চতুর্থ কাজ কি? চতুর্থ কাজ হচ্ছে আমরা জানি স্থায়ী সম্পদ যতটুকু বিক্রি করে ততটুকু যোগ করতে হয়, যতটুকু ক্রয় করে ততটুকু কি করতে হয় বাদ দিতে হয়। তাহলে ক্রয় করছে যে ইকুইপমেন্ট ক্রয় করছে যে 11,000 টাকা, এটা বের করছি সেটা বাদ দিয়ে দিয়েছি। এরপর যতটুকু বিক্রি করে ততটুকু কি করতে হবে যোগ করতে হবে। আর ইকুইপমেন্ট কত টাকা বিক্রি করছে 4,500, সোল্ড অন ইকুইপমেন্ট 500 টাকা, এটা যোগ দেখাতে হবে, ব্র্যাকেট হবে না প্লাস হয়ে যাবে এটা। তাহলে সোল্ড অফ ইকুইপমেন্ট 4,500 টাকা। তাহলে এন্ট্রি কয়টা হলো 4টা হলো। কোথায় কোথায় পারচেজ অফ ইকুইপমেন্ট 11,000 একটা, সোল্ড অফ ইকুইপমেন্ট 4,500 একটা, 2টা, প্রফিট অন ইকুইপমেন্ট সোল্ড 500 টাকা এটা একটা, এরপর ডেপ্রিসিয়েশন একটা নির্ণয়, এটা প্রথমে শুরুতে যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 3,000 টাকা এটা নির্ণয়। তাহলে কয়টা পেলাম 4টা কাজ করতে হয়েছে এই সমন্বয় দ্বারা। আপনারা এই সমন্বয়টা ভালো করে জানবেন, এই সমন্বয়টা খুবই একটা গুরুত্বপূর্ণ সমন্বয় 4টা কাজ করার জন্য, কারণ সম্পত্তি বিক্রি হলে 4টা কাজ করে যায়। তবে কখনো যদি লাভ লস না হয় তখন সমন্বয় কমে যায়। মনে করি এটা 4,000 টাকা জিনিস 4,000 টাকা বিক্রি করলো, এখন আমি 4বার বলেছি 4বার হবে, কখন হবে যখন এটা লাভে বেছে বা লসে বেছে। এই 4,000 টাকার জিনিসটা 4,500 টাকা থেকে বেশি বিক্রি হচ্ছে লাভ, তাহলে 500 টাকা লাভ পাইলাম। আবার 4,000 টাকার জিনিসটা যদি 3,000 টাকা বিক্রি করতো তখন 1,000 টাকা লস হতো, তাহলে লস অন সেল অফ ফিক্সড 1,000 টাকা দেখাতে হতো। এটা আরেকটা বিষয়। তাহলে এটা তো 4টা। আর যদি 4,000 টাকার সম্পদটা যদি 4,000 টাকা বিক্রি করতো, দামও 4,000, বিক্রি করছো 4,000 টাকা, তাহলে লাভও নাই লসও নাই, তখন হবে 3বার। তখন হবে কয়বার 3বার, যেহেতু গেইন নাই বা লসও নাই। গেইন এবং লস না থাকলে তখন সমন্বয়টা কয়বার হয়ে যাবে 3বার। যদিও আমি প্রথম বলেছি 4বার হবে, তবে এটা 3বারও হবে। 3বার কখন হবে 4বার কখন হবে, আশা করি আপনারা বুঝেছেন। কথাটা বোঝা গেল? তাহলে আমি আরেকবার জিনিসটা রিপিট করতেছি। এই সম্পত্তি 4,000 সম্পত্তি যদি 4,500 বিক্রি করে, আমি এটা লাইন দিয়ে দেখাচ্ছি, হ্যাঁ আমি একটু দেখে দেখাচ্ছি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। সম্পত্তি বুক ভ্যালু হচ্ছে কত এই 4,000 টাকা, আর সোল্ড করছে কত, এটা আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি। এখানে সোল্ড করেছে কত 4,500 টাকা। তাহলে কত টাকা লাভ, গেইন হচ্ছে গেইন অন সেল অফ ইকুইপমেন্ট, gain on sale of equipment, gain on sale of equipment হচ্ছে কত টাকা, তাহলে ব্র্যাকেটে 4,500 থেকে 4,000 বাদ। আমি এটা ভালো করে দেখাচ্ছি যাতে সামনে এরকম কোনো সমস্যা পড়লে আপনাদের অসুবিধা না হয়। তাহলে কত টাকা আছে, এইটার টাকা আসবে যে 500 টাকা গেল। আবার যদি এরকম হয়, এটা গেল এটা নিয়ে ঘটনা, আমি বুক ভ্যালু বুক ভ্যালু 4,000, সোল্ড 4,000 or same as, এটা এরকম লেখা same as book value, same as
ভ্যালু একই, 4000 টাকা কিনা দাম, সোল্ড করেছে 4000 টাকা। তাহলে বলেন এখানে গেইন বা লস কোনোটা হবে? গেইন এবং লস কোনোটাই হবে? কোনোটাই যেহেতু হবে না, এখানে গেইনও নাই লসও নাই। যেমন এখানে গেইন লস কিছুই নেই, কি জন্য নাই? গেইন অর লস অন ইকুইপমেন্ট। ইমপ্রুভমেন্ট 4000 থেকে 4000 বিয়োগ 4000, তাহলে কি নাই? জিরো। ফলাফল হচ্ছে জিরো, কিছুই নেই। তাহলে আরেকটা বিষয় হলো, তাহলে এটা এই জাতীয় বিষয়ের বেলায় কয়বার হবে? 3 বার। এটার বেলায় হবে 4 বার। এটা লাভ হলে 4 বার। আচ্ছা, আরেকটা এখানে পাশের সাথে লসও দেখিয়ে দিই। বুক ভ্যালু এবং সোল্ড। বুক ভ্যালু এত, সোল্ড হচ্ছে 3000, কিনা দাম হচ্ছে 4000 টাকা, বিক্রি করছে কত টাকা? 3000 টাকা দ্বারা। এটা কি রকম কি অবস্থা হবে? এটা লাভ না লস হবে? বলেন দেখি। কপি পেস্ট। এটাতে 4000 টাকা বুক ভ্যালু, বিক্রি করেছে কত? 3000। বেশি দামে বিক্রি করছে না কম দামে? অবশ্যই কম দামে। কম দামে হলে কি হবে? লস। লস অন সেল অফ ফিক্সড অ্যাসেট। লস অন সেল অফ ফিক্সড অ্যাসেট বা ইকুইপমেন্ট কত? 4500 থেকে আমাদের কিনে বিক্রি করছে। সো বুক ভ্যালু হচ্ছে 4000, বিক্রি করেছে কত? 3000 কম দামে। তাহলে 4000 থেকে 3000 বাদ দিলে 1000 টাকা লস। 4000 মাইনাস 3000। বড়টা থেকে ছোটটা বাদ দিবেন। এখানে একটু খেয়াল রাখতে হবে সোল্ড কত করেছে। সোল্ড যদি বড় করে বেশি বুক মূল্য থেকে বেশি হয় তাহলে সেটা প্রফিট হবে, আর এটা যদি ছোট হয় তাহলে সেটা কি হবে? লস হবে। যেমন এখানে 4000 টাকা বুক ভ্যালু ছিল, সোল্ড করছে 4500 টাকা, বেশি দামে বিক্রি করতে। 4500 থেকে 4000 বাদ দিয়ে 500 টাকা গেইন। আর এখানে বুক ভ্যালু সেম 4000 টাকা, কিন্তু সোল্ড করেছে কত? 3000 টাকা, কম দামে বিক্রি করেছে। তাহলে কম দামে বিক্রি করলে কি হবে? লস হবে। 4000 থেকে 3000 বাদ দিলে 1000 টাকা, 1000 টাকা কি হলো? লস হয়ে গেল। তাহলে আমি 3 নিয়ম বা 3 ভাবে দেখাইলাম। যখন বেশি দামে বিক্রি করে সেটা একটা নিয়ম, তখন হবে গেইন। গেইন হলে অনগদ আয় মাইনাস দিতে হবে। আর যদি কম দামে বিক্রি করে, হ্যাঁ, তখন হবে লস। লস হলে অনগদ খরচ যোগ করতে হবে। আর যদি সমান দামে, যত দামে কিনা তত দামে বেশি, কিনা দামও যত টাকা, বিক্রয় তত টাকা, তাহলে গেইনও নাই লসও নাই। গেইনও নাই লসও না থাকলে অনগদ আয়ও নাই, অনগদ খরচও নাই, যোগও হবে না বিয়োগও হবে না। সেক্ষেত্রে 3 বার হবে। তাহলে কখন 3 বার হবে, কখন 4 বার হবে, আশা করি আমি আইটেমটা বোঝাতে পারলাম। আচ্ছা, গেল ইকুইপমেন্ট, অনেক বড় কথা গেল এটা দিয়ে। তারপর ল্যান্ড ওয়াজ পারচেজ ফর টাকা 3500। ল্যান্ড মানে স্থায়ী সম্পদ, ল্যান্ড কিনেছে 3500 টাকা। আবার ল্যান্ড দেখি এখানে কি অবস্থা। এখানে ল্যান্ড আছে 5000 টাকা, হয়ে গেছে 8500 টাকা। দেখেন এখানেও কিন্তু দেওয়া আছে ল্যান্ড 5000 বছর 2015 সালে, 2016 সালে হতো 8500 টাকা। তাহলে কত টাকা বৃদ্ধি? 3500 টাকা বৃদ্ধি। এখানেও 3500 টাকা বৃদ্ধি দেওয়া আছে, এখানেও 3500 টাকা বৃদ্ধি দেওয়া আছে। এই সমন্বয়টা যদি এখানে না থাকতো, আমরা এখান থেকে ডিফারেন্সটা বের করে ল্যান্ড পারচেজ বলে লিখে দিতে পারতাম। এটা এরকম সমন্বয় এখানে এটা লেখা থাকতেও পারে অথবা নাও থাকতে পারে। থাকতে পারলে তো ভালো, আর না থাকলে আমরা এখান থেকে ব্যবধানটা পারচেজ হিসেবে দেখাতে হবে। যদি বৃদ্ধি হয় পারচেজ, যদি কমে যায় এটা সেল হিসেবে দেখাতে হবে। এখন পারচেজ কত? 3500 টাকা ল্যান্ড পারচেজ। দেখেন লিখছি কিনা? ল্যান্ড, এই যে ল্যান্ড পারচেজ 3500। ক্রয় করলে কি দিতে হয়? বিয়োগ করতে হয়, মাইনাস। তাহলে দুইটা বিয়োগ, একটা প্লাস, এটা থেকে এটা বাদ দিয়ে এটা মাইনাস ফিগার আসছে। আর মাইনাস ফিগার আসলে ফলাফল লিখতে হয় নেট ক্যাশ ইউজড ইন, মাইনাস আসলে ইউজড ইন, প্লাস আসলে প্রোভাইডেড বাই। তাহলে ইউজড ইন ইনভেস্টিং অ্যাক্টিভিটিস 10000 টাকা। এই দুটো যোগ করে 14500 থেকে 14000 গেলে 4500 চলে গেলে 10000 টাকা মাইনাস। মাইনাস আসলে অবশ্যই ইউজড ইন লিখতে হয়, মনে রাখতে হবে এটা। তাহলে এই বি পার্টের পুরো পার্ট চলে গেল, পুরো কথাই চলে গেল। এরপর আর কি আছে দেখি। আমাদের বড় কাজটা শেষ, ছোট আর বাকিগুলো সব ছোট ছোট কাজ। এরপর ক্যাশ ডিভিডেন্ড অফ দা টাকা 3000 টাকা হয় পেইড। নগদ লভ্যাংশ পরিশোধ। নগদ লভ্যাংশ প্রদান কি করতে হয়? মাইনাস দিতে হয়। হ্যাঁ, আর এটা কোন ধাপে? শেষ ধাপে। শেষ ধাপে আমাদের এখানে দিতে হবে। এখানে লেখাটা একটু ভুল লিখেছে, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস লিখেছে, এটা হবে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। নেট ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস নিচে ঠিক আছে, এটাতে ঠিক আছে। নেট ক্যাশ প্রোভাইডেড ইন ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, এখানে শব্দটা একটু ভুল আছে। আপনারা অঙ্ক করার সময় এটা ইনভেস্টিং না লিখে কি লিখবেন? ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস লিখবেন। অর্থ সংস্থান কার্যক্রম হতে নগদ প্রবাহ। আর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর মধ্যে ডিভিডেন্ড কি দিতে হয়? ডিভিডেন্ড পেড মাইনাস দিতে হয়। এখানে কি কি আছে? এখানে আসে যে বিশেষ করে স্থায়ী দায় এবং লভ্যাংশ পরিশোধ। স্থায়ী দায় যতটুকু ইস্যু করে বা বিক্রি করে সেটা,
ইস্যু করে বা বিক্রি করে বা নেওয়া হয়, লোন নেওয়া হয়, সেক্ষেত্রে প্লাস হবে, আর পরিশোধ করলে কি হবে? মাইনাস হবে। লোন পরিশোধ করে দিলে মাইনাস, আবার লোন নিলে প্লাস, শেয়ার ইস্যু করলে প্লাস, লভ্যাংশ পেড করলে মাইনাস, মনে রাখতে হবে। তাহলে ডিভিডেন্ড পেড মাইনাস 3000 টাকা মাইনাস, এটা দিয়ে দিল। এরপর কি আছে দেখি, এটার কাজ শেষ। আমাদের 1 থেকে 4 পর্যন্ত সম্পূর্ণ শেষ। বাকি ব্যালেন্স শিটে এখন আমরা যাব। অঙ্ক করার সময় আপনারা তিনটা একসাথেই করে ফেলবেন, এগুলো হেডিং লিখে এটার জন্য নিচে জায়গা রাখবেন, ওটার জন্য জায়গা রাখবেন, ওটার জন্য জায়গা রেখে কাজ করবেন, তাহলে ধারাবাহিকভাবে সবগুলো একসাথে হয়ে যাবে। এরপর আসি এটা ক্যাশ। এই আমি শুরুতে 2 নম্বর ক্লাসে 2য় নম্বর লেকচারে আমি বলেছিলাম এই অঙ্ক না করার আগে আপনারা অবশ্যই অঙ্কের উত্তর কত সেটা জেনে যাবেন। আজকে সেটা বলি নাই, এখন বলতেছি। অঙ্ক না করার আগে অবশ্যই আপনারা আপনাদের অঙ্কের উত্তর কত হবে সেটা অটোমেটিক জেনে যাবেন। সেটা কি করা যাবে? অটোমেটিক জানা যাবে। যদি আপনারা অঙ্ক নাও করেন, সেখান থেকে উত্তরটা কি হয়ে যাবে? অটোমেটিক জানা যাবে। এখন কিভাবে জানবেন সেটাতে আসি আমরা। 8000 টাকা এই ক্যাশ, ক্যাশ অথবা ব্যাংক থাকলে এটা থেকে উত্তরটা জানা যায়। ক্যাশ অথবা ব্যাংক থাকলে, ক্যাশ কত টাকা আছে? 8000 টাকা। ব্যাংক কত? বছর শুরুতে আছে 8000, আর বছরের শেষে আছে কত? 10000 টাকা। তাহলে কত টাকা বৃদ্ধি পেল? 2000 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে ইনক্রিজ ইন ক্যাশ হচ্ছে 2000। এই 2000 আমাদের উত্তরটাই হবে 2000। 3 ধাপ আমাদের, ধাপ আছে 3টা ধাপ: অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, দেন ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এই 3 ধাপের যোগ বিয়োগের ফলাফল আসবে কত? 2000 টাকা। 2000 টাকা যদি মিলাতে পারেন তাহলে অঙ্কটা হবে আপনাদের, আর 2000 টাকা যদি মিলাতে না পারেন অঙ্কটা হবে না। এটা দেখেন উত্তর। আমি এগুলো দ্বিতীয় ক্লাসও দেখিয়েছি, আবারও বলতেছি প্রতিটি ক্লাসে, যে নেট ক্যাশ ইনক্রিজ কত টাকা? 2000। যে বললাম না, ক্যাশ কত টাকা ইনক্রিজ হবে। 3টা ধাপে এই যে এতটুকু পর্যন্ত এগুলো সবগুলো ফল, পুরো অঙ্কের ফলাফল এখানে কত ওই পৃষ্ঠ থেকে শুরু হয়েছে, ওই পৃষ্ঠ থেকে যোগ বিয়োগ করে সকল কিছু ফলাফল আসবে কত টাকা? 2000 টাকায় নেট ইনক্রিজ। নেট ইনক্রিজ ইন ক্যাশ 2000, এটা মিলাতে হবে। তাহলে অঙ্ক করার আগে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন এইটা অঙ্কের ফলাফল কত হবে। আচ্ছা, তাহলে এই 2000 টাকা উত্তর হবে, সেটা বুঝলাম। আর ক্যাশটা অঙ্কের মধ্যে আসে না, কারণ এছাড়া আর কি আছে? অ্যাকাউন্ট রিসিভেবল আছে, ইনভেন্টরি আছে। কি অ্যাকাউন্ট রিসিভেবল বছরের শুরুতে আছে বা 2015 সালে আছে 4000, আর 16 সালে আছে কত? 3500। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল বৃদ্ধি পেয়েছে নাকি হ্রাস পেয়েছে? অবশ্যই 500 টাকা হ্রাস পেয়েছে। আর কারেন্ট অ্যাসেট হ্রাস পাইলে কি হয়? প্লাস। চলতি সম্পদ হ্রাস পাইলে প্লাস, বৃদ্ধি পাইলে মাইনাস। তাহলে 500 টাকা প্লাস ইনক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল 500 টাকা। সেখানে দেখি যে ইনক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল, এর মানে অ্যাকাউন্ট রিসিভেবল। আচ্ছা ডিক্রিজ, সরি এটা ডিক্রিজ। এই ডিক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল কত টাকা? 500 টাকা। ব্র্যাকেটে লিখে দিবেন 4000 বিয়োগ 3500 টাকা, এখানে ব্র্যাকেটে সেই লেখাটা লিখে দিবেন, ব্র্যাকেট দিয়ে যে 500 টাকাটা ডিক্রিজ। ইনভেন্টরি দেখি, তাহলে এটা চলে গেলে, এটা ডিক্রিজ হলে প্লাস, ইনক্রিজ হলে মাইনাস। ইনভেন্টরি কি আছে? 8000 টাকা আছে, 13000 টাকা হয়ে গেছে। তাহলে কত টাকা বৃদ্ধি পেয়েছে? 5000 টাকা ইনক্রিজ, ইনভেন্টরি বৃদ্ধি পেয়েছে। চলতি সম্পদ যদি বৃদ্ধি পায় কি করতে হয়? মাইনাস করতে হয়। তো এটা 13 থেকে 8 বাদ দিলে 5000। ডিক্রিজ, ইনক্রিজ ইন ইনভেন্টরি, দেখি ইনক্রিজ ইন ইনভেন্টরি, এই ইনক্রিজ ইন ইনভেন্টরি 5000 টাকা মাইনাস, যেহেতু বৃদ্ধি পেয়েছে মাইনাস। আর এরপর আর কি আছে দেখি, আরেকটা আইটেম রয়ে গেলাম আমরা। তাহলে চলতি সম্পদ শেষ, এই দুইটা শেষ, ক্যাশ আসবে না, এটা শেষ। আর এদিকে অ্যাকাউন্ট পেয়েবল আরেকটা চলতি সম্পদ আছে, এই দুটো হচ্ছে চলতি ব্যয় আইটেম। অ্যাকাউন্ট পেয়েবল কত? 16000, 10000। বছরের শুরুতে আছে 16000, বছরের শেষে হয়ে গেলে কত? 10000। তাহলে কত টাকা হ্রাস পেয়েছে? 6000 টাকা হ্রাস পেয়েছে। আমরা জানি কারেন্ট অ্যাসেট যদি হ্রাস পায় মাইনাস করতে হয়, ইনক্রিজ হলে প্লাস করতে হয়। তাহলে এটা ডিক্রিজ হয়েছে বা হ্রাস পেয়েছে, 6000 টাকা মাইনাস করতে হবে। ডিক্রিজ ইন এপি মানে অ্যাকাউন্ট পেয়েবল, এই 6000 টাকা মাইনাস হয়ে গেল আমাদের এই পার্ট। তাহলে এখানে যে আইটেমগুলো যুগের আছে, যুগের কথা আছে, এই 500 এখানে একটা আছে, আবার এখানে আছে 3000 টাকা। তাহলে 3000 এর সাথে 500 যোগ করলে 3500 টাকা, যোগ প্লাস ফিগার, আর মাইনাস আছে 6500, 6000, 11000, 11500। 11500 থেকে 3500 বাদ দিলে 8000 টাকা মাইনাস ফিগার। এটা এখানে ভুল লিখছি, এটা 8000 টাকা মাইনাস দিতে হবে, এখানে একটা ব্র্যাকেট দিতে হবে। নেট ক্যাশ, এই 8000 টাকাটা মাইনাস ফিগার, এই মাইনাস ফিগার 8000, ওদিকে প্লাস ফিগার আছে কত? প্লাস ফিগার আছে যে 19000 টাকা। এই 19000 থেকে 8000 টাকা কি করতে হবে? মাইনাস করতে হবে। এখানে মাইনাস পড়ে নাই, এই 8000 এর আগে মাইনাস দিতে হবে। উভয় পাশে এদিকেও মাইনাস ফিগার, এদিকেও মাইনাস দিবেন, যেহেতু মাইনাস ফিগার বড়, এখানে বইয়ে পড়ে নাই। মাইনাসটা বাদ দিলে, তাহলে 19000 থেকে 8000 বাদ দিলে 11000 টাকা পজিটিভ ফিগার, এবং নেট ক্যাশ, এটাকে নেট ক্যাশ প্রভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস বলে দিতে হবে। যেহেতু এটা ফলাফল প্লাস আসছে, নেট ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস দিয়ে তাহলে এটা চলে গেল, এটাও চলে গেল, আর এটাও তো চলে গেল মনে। আচ্ছা, এটা এখানে আরো কিছু রয়ে গেল,
আর একটু অংশ রয়ে গেল, আমি কয়েকটা কাজ করে নেব। তাহলে অ্যাকাউন্টে এই দুটো আইটেম রয়ে গেল, লং টার্ম লোন, কমন স্টক। এখন লং টার্ম লোন হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণ এবং শেয়ার মূলধন। আমরা জানি দীর্ঘমেয়াদী ঋণ যদি ঋণ হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর আইটেম। লোন যদি প্রতিষ্ঠানে যদি লোন নেয়, টেক করে বা ইস্যু করে, তখন এটা প্লাস করতে হয়, আর লোন যদি পরিশোধ করে মাইনাস করতে হয়। একইভাবে কমন স্টকের বেলায়। তাহলে দেখি লোনের অবস্থা কি। লোন বছরে 15 সালে আছে 18 সাল, 18,000 টাকার লোন নিয়েছিল, 16 সালে সেটা 14,000 টাকা হয়ে গেল। তাহলে লোন বেড়ে গেল না কমে গেল? নিশ্চয়ই 4,000 টাকা কমে গিয়েছে। তাহলে স্থায়ী দায় যদি কমে যায় কি করতে হয়? মাইনাস করতে হয়। দেখেন 4,000 টাকা মাইনাস করা হয়েছে। এটা তৃতীয় ধাপের আইটেম। লোন পেইড 4,000 টাকা, ব্র্যাকেটে লিখে দিবেন 18,000 মানে 4,000 টাকা, এটা চলে গেল। আরেকটা আইটেম রয়ে গেল মনে হয়, সর্বশেষ আইটেম, এই যে কমন স্টক, সাধারণ শেয়ার। 12,000 টাকার শেয়ার মূলধন ছিল, বছর শেষে বছর শেষে কত হয়ে গেল? 20,000 টাকার শেয়ার তার মূলধন হয়ে গেল। তাহলে মূলধনের পরিমাণ কি হয়ে গেল? বৃদ্ধি হয়ে গেল। এটা হচ্ছে এই দেয়, মূলধন যদি বৃদ্ধি পায়, মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায়, ক্যাশ টাকা কি আনে? ক্যাশ টাকা আনে বিদায়, বা শেয়ার বিক্রি করে বিদায় ক্যাশ টাকা পরিমাণ বৃদ্ধি পেয়েছে, সাথে সাথে মূলধনও বৃদ্ধি পায়। আর মূলধন বৃদ্ধি পেলে কি করতে হবে? স্থায়ী দায় বৃদ্ধি পেলে প্লাস করতে হবে। কত টাকা? 8,000 টাকা। 8,000 টাকা প্লাস শেয়ার ইস্যু 8,000 টাকা। আমাদের কাজ শেষ। 4,000 মাইনাস, এদিকে 3,000 মাইনাস, আর এদিকে 7,000 মাইনাস, 8,000 টাকা প্লাস, বিয়োগ করলে 2,500 টাকা প্লাস। আর এটা নেট ক্যাশ প্রভাইডেড ইন ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস লিখে দেখাতে হবে। এটা যেহেতু প্লাস ফিগার আসছে, এখানে প্রভাইডেড ইন দিতে হবে। আর 10,000 থেকে 1,000, বা এদিকে কত? 11,000 প্লাস আছে, 1,000 প্লাস আছে। তাহলে 10 12,000 প্লাস, আর 10,000 মাইনাস আছে। 12,000 থেকে 10,000 বাদ দিলে 2,000 টাকা নেট ক্যাশ ইনক্রিজ হয়ে যাবে। এর সাথে কি করতে হবে? এর সাথে আমাদের ওপেনিং ক্যাশটা যোগ করে দিতে হবে। এই ওপেনিং 8,000, নেট ক্যাশ ইনক্রিজের সাথে ওপেনিং ক্যাশ কত আছে? 8,000 যোগ করতে হবে। তাহলে 2,000 সাথে 8,000 যোগ করলে এই 10,000 টাকাটা মিলে গেল এবং অঙ্কটা শেষ হয়ে গেল। এট ক্যাশ এট বিগিনিং অফ পিরিয়ড কত? 8,000 টাকা। তাহলে 2,000 সাথে 8,000 যোগ করলে কত? 10,000। এন্ডিং ব্যালেন্স অফ ক্যাশ, ক্যাশের 10,000 টাকা মিলে গেল। এই আর এগুলা ডেপ্রিসিয়েশন বের করেছে এইরকম করে, আমি করে দিয়েছি, এইভাবে করবেন। আর এগুলা লাস্ট এইভাবে হবে। এই অঙ্ক আশা করি আমি আপনাদের বুঝাতে পারলাম। এগুলো ওয়ার্কিং গুলো আমি ওখানে করে দিয়েছি, অন্যভাবে করে দিয়েছি, আপনারা ওখান থেকে করবেন। আর এই ওয়ার্কিং গুলো লাগবে না, আমার মতোই করে দিবেন। 10,000 টাকা মিলে গেল, এবং 10,000 টাকা মিলে গেল মিনস আমাদের অঙ্কটা শেষ হয়ে গেল। এই আজকের অঙ্কটা এই করতে এতটুকুই। আশা করি আমি আপনাদের বুঝাতে পারলাম। আপনারা যদি কোনো সমস্যা হয়, না বুঝেন, এরপরও আমার সাথে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে আমি তার উত্তর দিব। আশা করি আমি এখানে কিছু বাদ রাখি নাই, সবই করে ফেলছি। তারপরও ভালো হলো না ক্লাসটি ভালো হলো না খারাপ হলো, অবশ্যই দেখে শুনে এটা একটু বুঝে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটা লাইক দিবেন, এটা মনে রাখবেন। আর শেয়ার করার জন্য চেষ্টা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। এই আমার আজকে ক্লাস, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। আমার সাথে আপনারা অলওয়েজ যুক্ত থাকবেন, নিজে যুক্ত থাকবেন, অন্যদের যুক্ত থাকার জন্য উৎসাহিত করবেন। অবশ্যই আমার ক্লাসটা আপনাদের সোশ্যাল মিডিয়া, ফেসবুকের ওয়ালে রাখবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আপনাদের থেকে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাই।